নাস্তা করার পর শীতুল শ্রবণাকে ডেকে নিজের ঘরে নিয়ে এলো। শীতুলের ঘরের পরিবেশ দেখে মুগ্ধ না হয়ে পারল না শ্রবণা। সবখানে এক ধরনের শিল্পের ছোঁয়া। দেয়ালে টাঙানো শীতুলের ছবি দেখে অবাক হয়ে শ্রবণা বলল, এটা আপনার? ও মাই গড, আপনি বিতর্ক করতেন? শীতুল বলল, হুম, ন্যাশনাল প্রাইজ পেয়েছিলাম। এটা সেই ছবিটাই। দেখে বোঝাই যায় না। দেখে অনেক কিছুই বোঝা যায় না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। হুম, এটা সত্য। আপনার রুমটা কিন্তু অনেক সুন্দর। শ্রবণা শীতুলের বইয়ের তাকের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। সবগুলো বইয়ে একবার চোখ বুলিয়ে নিল, মুচকি হেসে বলল, পাঠক হিসেবেও অনেক ভালো মনে হচ্ছে। ভালো পাঠক না হলে কি ভালো বিতার্কিক হওয়া যায়? তাও ঠিক। আমি বরং আন্টির সাথে গল্প করি। আপনি ঘুমাবেন বলেছিলেন। আপনার ঘুম পায়নি? না, আপনি ঘুমান, আমি আন্টির সাথে কথা বলি। কখন উঠবেন তা তো জানি না, আমি কিন্তু 9টা বাজলেই চলে যাব। শীতুল বিছানার উপর উঠে বসতে বসতে বলল, যাবে তো অবশ্যই। প্রথমবারের মতো এসেছ, দুপুরে খেয়ে যেও। প্রথমবারের মতো? তার মানে পরে আরও আশাও হতে পারে। হোয়াই নট? আমার ঘরে আপনার মতো একজন বন্ধুর পদস্পর্শ মাঝে মাঝে দরকার। তাই নাকি? তাহলে তো আসতেই হয়। আপনি সম্ভবত তুমি আর আপনি নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন। বন্ধুত্ব হলই যখন, তখন আপনিটা বাদ দিলই পারেন। শীতুল হাসল। বিছানার পাশে রাখা গিটার নিয়ে টুংটাং করে কোলের উপর রেখে সেটাতে হাত বুলাতে লাগল। শ্রবণা কৌতূহলী হয়ে জানতে চাইল, গিটার ভালোবাসেন? হ্যাঁ, অনেকদিন ধরা হয়নি। আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনি একা একা রাঙামাটি কেন গিয়েছিলেন? ছেলেরা সাধারণত ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে যায়। আমার একাকিত্ব ভালো লাগে। আপনারও লাগে সেটা বুঝতে পেরেছি। শ্রবণা কিছু না বলে হাসল, শীতুলের ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিল। শীতুল বিছানায় অর্ধশোয়া অবস্থায় বসে বলল, ম্যাডাম, কি কাজ করা হয়? পড়াশোনা এখনো শেষ হয়নি। আপনি? আমি তো বাউন্ডুলে। শেষ করে বসে আছি, জবের চেষ্টা করব করে করা হচ্ছে না। আপনি কি তাহলে এখনই বাসায় যেতে চাচ্ছেন? আপনি না, তুমি। শ্রবণা ভেবে বলল, হ্যাঁ, অন্য আরেকদিন আসব। তাহলে আপনাকে রিকশায় তুলে দিয়ে এসে ঘুমাব। এখন মায়ের সাথে বসে একটু গল্প করি। শীতুলের মায়ের সাথে আড্ডা দিতে গিয়ে শ্রবণার মনে হচ্ছিল বহু বছর পর কারো সাথে মন খুলে কথা বলতে পারছে। অনেকদিন ধরে শ্রবণার কোনো বন্ধু নেই। এরকম একজনের সাথে আড্ডা দিতে পেরে সত্যিই মনটা ফুরফুরে হয়ে উঠছিল। গল্প করতে করতে কখন যে 10:30 বেজে গেছে শ্রবণা টেরও পায়নি। শেষে আন্টির জেদের কাছে বাধ্য হয়ে দুপুরের খাবার খেয়েই বের হতে হল শ্রবণাকে। বিদায় নেয়ার সময় শ্রবণা আন্টির হাত ধরে বলল, এ শহরে আমার এমন কেউ নেই যার সাথে মন খুলে দুটো কথা বলতে পারব। আপনার সাথে কথা বলে কি যে আনন্দ হচ্ছে। আমি কিন্তু মাঝে মাঝে আসব। আন্টি হেসে বললেন, তাহলে ঠিক আছে। না, আসলে আমি জোর করে আনতে বলতাম। গল্প করার জন্য তুমিও খারাপ সাথী নও। বলেই হেসে উঠলেন। হাসাহাসির পর্ব শেষ হলে শ্রবণাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল শীতুল। শ্রবণা কি বলবে ভেবেই পাচ্ছিল না। রাস্তায় এসে দাঁড়ানোর পর বলেই ফেলল, আমার ফোনে আপনার নাম্বারটা থেকে গেছে। ওটা কি ডিলিট করে দিব? শীতুল কিছু না ভেবেই বলল, ডিলিট করার মতো এতটা খারাপ সম্পর্ক আমাদের নয় নিশ্চয়ই। শ্রবণা হেসে বলল, সেভ করে রাখার মতো ভালো সম্পর্কও নয় নিশ্চয়। শীতুল হেসে উত্তর দিল, এই সম্পর্ককে খারাপ বলার দায় তোমার জেল হওয়া উচিত।
মাঝে মাঝে আমি ফোন দিব, যাও এবার ভালোমতো বাসায় পৌঁছে আমাকে উদ্ধার করো। শেষ কথাটা শুনে শ্রবণার বুকের মাঝে এমন চিনচিন করে উঠল যে রীতিমতো চোখে পানি এসে গেল। প্রিয় অসুখ। অসুখটা থেকে থেকে ব্যথা দেয়, যন্ত্রণা দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। শীতুল জিজ্ঞেস করল, কি হলো? শ্রবণা চমকে উঠে অন্যদিকে তাকাল। রিকশায় ওঠার সময় শ্রবণার বুকের ভেতর দুই ভাগ হয়ে যাচ্ছিল যেন। মানুষটা আপন না হলেও সবচেয়ে আপন, চলে যাওয়া মানে রেখে যাওয়া, ফেলে যাওয়া। কালই হয়তো অন্য কারো হয়ে যাবে। অবশ্য থেকে গেলেও সে অন্য কারো হবেই। শ্রবণার ভাগ্যে যা থাকবে তার চেয়ে বেশি কিছু তো আর সম্ভব না। এতটুকু হয়েছে এটাই বা কম কিসে, মনমরা হয়ে রিকশায় উঠল শ্রবণা। রিকশা অনেক দূর চলে যাওয়ার পর শীতুলের কেন যেন মনে হলো কিছু একটা চলে যাচ্ছে, যেন কত আপন। শ্রবণার মলিন মুখটা বারবার চোখে ভেসে উঠতে লাগল। কিন্তু যাওয়ার সময় শ্রবণার এত মন খারাপ কেন হলো সেটাই বুঝতে পারল না শীতুল। 11 দুদিন পর। শ্রবণা প্রতি মুহূর্তে অপেক্ষা করেছে শীতুলের ফোনের জন্য, কিন্তু কোনো কল আসেনি। নিজে থেকে কল দিয়ে ছোট হতে মোটেও ইচ্ছে করছে না। দেখাই যাক না সময় কি চায়। শীতুল হয়তো ভুলেই গেছে শ্রবণার কথা। সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকা ছাড়া শ্রবণার যেন আর কোনো কাজে নেই। কেউ বোধহয় মন খারাপ করে বসে থাকার জন্য চুক্তি করেছে। এদিকে শীতুল এই 2 দিনে পোস্টার ছাপিয়ে শহরের বিভিন্ন জায়গায় দেয়ালে দেয়ালে লাগিয়ে দিয়েছে। পোস্টারে বড় বড় অক্ষরে লিখেছে, শ্যামলতার ডায়েরি। একটা ডায়েরি খুঁজে পেয়েছি। ডায়েরির মালিকের নাম শ্যামলতা। নিচে নিজের ফোন নাম্বার লিখে দিয়েছে শীতুল। কিন্তু 2 দিন পরেও কোনো সন্ধান পেল না। যে কোনো মুহূর্তে কল আসবে সেই আশায় বেচারা বসেই রইল। কিন্তু হতাশ হওয়া ছাড়া উপায় নেই। পরক্ষণে শীতুলের মনে হল শ্যামলতার ডায়েরি কুড়িয়ে পেয়েছিল রাঙামাটিতে। ঢাকা শহরে পোস্টার ছাপিয়ে খোঁজ পাওয়ার কোনো মানেই হয় না। নিশ্চয় মেয়েটা পাহাড়ের কোনো অলিগলিতে ছোট্ট একটা ঘরে থাকে, তার কাছে এই পোস্টারের বিজ্ঞাপন কোনোভাবেই পৌঁছাবে না। এখন একমাত্র উপায় ফেসবুক। ফেসবুকে একটা চিঠির উত্তর সমেত পোস্ট করতে হবে। তাহলে হয়তো খুব সহজেই শ্যামলতার সন্ধান পাওয়া যাবে। ভাবামাত্র চিঠি লিখতে বসে গেল শীতুল। শ্যামলতা, আমাকে পাগল করে দেবার অধিকার কি আমিই দিয়েছিলাম? পাগল করে উন্মাদের মতো রাস্তায় রাস্তায় ঘুরব সেই আশা করেছিলে? তবে তোমার আশাই পূর্ণ হল। রাস্তায় রাস্তায় ঘুরে পোস্টার লাগিয়েছি শহরের সমস্ত দেয়ালে দেয়ালে। আমি তোমাকে কোথায় খুঁজিনি বলো তো? গত 1 সপ্তাহ পাগলের মতো কত জায়গায় খুঁজেছি। যাকে পেয়েছি তাকেই জিজ্ঞেস করেছি, আপনি কি শ্যামলতা? আপনার কি কোনো ডায়েরি হারিয়ে গিয়েছে? তোমার একটা ডায়েরি কেনই বা আমিই কুড়িয়ে পেলাম। সেখানে লেখা তোমার প্রত্যেকটা চিঠি আমার রক্তে আন্দোলন তুলে দিয়েছে। এই প্রবল স্রোতের গতিবেগ কেউ আটকাতে পারবে না পাগলি। প্লিজ আমাকে শান্ত করো। আমি পাগল হয়ে যাচ্ছি তোমার ভাবনায়, কারণ তুমি কল্পনায় যাকে ভালোবেসেছিলে সেই মানুষটা আমি নিজেই। আমি তোকে খুব পুরনো ধাঁচে ভালোবাসি রে পাগলি, তোর কোনো ছবি আমার কাছে রাখব না। আমি এই যান্ত্রিক শহরের মানুষদের মতো নই। আমি অনেক পুরনো প্রেমিক। সারাদিন তুমি অপেক্ষা করবে, ফোন নিয়ে বসে থাকবে। আমি কল দিলেই দ্রুত রিসিভ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলবে, কি নিষ্ঠুর। এতক্ষণে মনে পড়ল, সেই গলা থাকবে শত অভিমান মেশানো। আমি ভালোবাসার আবির মেখে সেই অভিমান ভাঙাব। আর কি চাও? আমাকে চিনতে তোমার কি আরো কষ্ট হচ্ছে? প্লিজ শ্যামলতা, এই পোস্ট দেখে থাকলে সাড়া দাও। আমি আর সহ্য করতে পারছি না তোমার অসুখ।
শ্যামলতার প্রথম চিঠিটার নিচে এই অংশ জুড়িয়ে দিয়ে ফেসবুকে পোস্ট করে দিল শীতুল। দ্রুত শেয়ার হতে লাগল। বন্ধুদের কমেন্ট দেখে শীতুলের মেজাজ বিগড়ে যাচ্ছে। সবাই হাসাহাসি করছে ওকে নিয়ে। এই যুগে এরকম পুতুপুতু প্রেম নাকি দেখা যায় না। কেউ আবার অল দ্য বেস্ট বলছে, কেউ হাহা রিয়েক্ট দিচ্ছে। শীতুল নীরবে সবকিছু সহ্য করে গেল। শ্যামলতাকে খোঁজার জন্য যত ধরনের চেষ্টা করা যায় কোনোটাই বাদ রাখতে চায় না ও। রাত্রিবেলা শুয়ে শুয়ে পোস্টের কমেন্ট আর শেয়ারগুলোর কমেন্ট দেখছিল শীতুল। এমন সময় আয়াসের নাম্বার থেকে কল। শীতুল রিসিভ করে যথারীতি বন্ধুর মতো কথা বলতে লাগল। আয়াস বলল, দোস্ত তুই এভাবে পাগলামি করা বাদ দিয়ে ওই মেয়েটার সাথে প্রেম করো না। কোনো মেয়েটা? আরে আমাকে নক করেছিল একটা মেয়ে, সম্ভবত শ্রবণা নাম। আয়াস, তুই জানিস আমি কেমন? আমি অনেক পজিটিভ মাইন্ডের আর কিরকম পার্সোনালিটির সেটা তোর জানা আছে। সেই আমি কারো প্রেমে পড়েছি মানে পড়েছি, সিরিয়াসলি পড়েছি। তাকে খুঁজতেই থাকব। আয়াস একটু ভেবে বলল, তাহলে খুঁজতে থাক। শ্রবণার প্রতি তোর কোনো ফিলিংস নাই তো? না নাই। কেন? আমার না মেয়েটার ছবি দেখে ভাল লাগছে। ক্রাশ খাইছিস? হ্যাঁ দোস্ত, কিন্তু ফেসবুকে ওকে পাচ্ছি না। সম্ভবত আমাকে ব্লক মারছে নয়তো আইডি ডিএক্টিভ। তোর কাছে তো নাম্বার আছে, তুই একটু ব্যবস্থা করে দিবি? শীতুল হেসে বলল, কংগ্রেটস মামা। আমি ওর সাথে কথা বলে নাম্বার দিচ্ছি। আগে ব্যবস্থা কর, পরে কংগ্রেটস জানাস। ওকে, কিন্তু তুই একটা হেল্প কর, বড় বড় পেজগুলোতে চিঠিটা ভাইরাল করা যায় কিনা দেখবি একটু। দোস্ত, তুই একেবারে মরেছিস দেখছি। সামান্য একটা চিঠি পড়েই এই অবস্থা। ও চিঠিটা আমাকেই লিখেছে রে। আমি একবার পড়েই বুঝে গেছি আমি এতদিন যাকে খুঁজেছি, মনে প্রাণে চেয়েছি, এটা সেই শ্যামলতাই। আয়াস আর কথা বাড়াল না। শীতুল আয়াসের সাথে কথা শেষ করে শ্রবণার নাম্বারে কল দিল। রাত তখন প্রায় 1টা। এত রাতে শীতুলের নাম্বার থেকে ফোন পেয়ে অবাক হল শ্রবণা, কিন্তু প্রকাশ করল না। রিসিভ করে বলল, কি অবস্থা? এতদিন পর? শীতুল কিছুক্ষণের জন্য থমকে গেল। পরক্ষণেই স্বাভাবিক গলায় বলল, আরে ব্যস্ত ছিলাম। যাই হোক, তোমার কি খবর? এই তো চলে যাচ্ছে মোটামুটি। তুমি কি অনলাইনে অ্যাক্টিভ না? কেন? আমার ফ্রেন্ড আয়াস বলল তুমি নাকি ওকে ব্লক দিয়েছ। শ্রবণা বলল, অকারণে ব্লক দিব কেন? আসলে আমার কে বা কারা শত্রু হয়েছে, আইডিটা ডিজেবল করে দিয়েছে। অনেক চেষ্টা করলাম কিন্তু ফিরিয়ে আনা যাচ্ছে না। সে কি? আমাকে মেইল আর পাসওয়ার্ড দাও তো, চেষ্টা করে দেখি। এই কয়েকদিনে অনেকবার সাবমিট করা হয়েছে, তাই এখন আর না করাই ভালো। কিছুদিন পর আবার করব না হয়। শীতুল একটা নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, তো চলো কাল একবার দেখা করি। শ্রবণা চমকে উঠল কিন্তু কোনো কথা বলতে পারল না। চোখ বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। শীতুলের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে শ্রবণা। হঠাৎ একসাথে কফি খেতে চাইল, শ্রবণার পক্ষে না করার সাধ্য ছিল না। কিন্তু অপেক্ষা করতে বলে এখনো শীতুলের দেখা নেই। ধৈর্য ধরে ঠায় দাঁড়িয়ে রইল শ্রবণা। দূর থেকে শীতুলকে দেখা যাচ্ছে, একটা ছেলের সাথে হাসতে হাসতে এদিকে আসছে। হাতে একগাদা কাগজ আর একটা ছোট্ট বালতি। দেখে মনে হচ্ছে কোনো বিজ্ঞাপনের পোস্টার লাগাতে যাচ্ছে। কিন্তু শীতুল এ কাজ কেন করবে সেটাই ভেবে পেল না শ্রবণা। কৌতূহল নিয়ে তাকিয়েই রইল। কাছাকাছি আসার পর শীতুল প্রসন্ন হাসি দিয়ে বলল, অনেকক্ষণ অপেক্ষা করালাম তাই না?
সরি। শীতুলের প্রসন্ন হাসি দেখেই শ্রবণার সমস্ত রাগ অভিমান উবে গেছে। হাসার চেষ্টা করে বলল, ইটস ওকে। এগুলো কি হাতে? পোস্টার। এগুলো লাগাতেই এত দেরি হয়ে গেল। কিসের পোস্টার? আর বলো না। আমার প্রেমিকা হারিয়ে গেছে তো, তাকে খোঁজার জন্য হারানো বিজ্ঞপ্তি দিচ্ছি। শ্রবণার বিশ্বাস হতে চাইল না। কথাটা শুনে বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। এটা নিশ্চয় মজা করে বলেছে। কিন্তু মজা করে বলুক আর যেভাবেই বলুক, কথাটা শ্রবণার খারাপ লাগার মতোই। শীতুল বলল, দেখবে নাকি একটা? তুমি কয়েকটা পোস্টার নিয়ে যাও, এলাকায় লাগিয়ে দিও। টিউশনির জন্য? আরে বললাম তো হারানো বিজ্ঞপ্তি। দাঁড়াও দেখাচ্ছি। শ্রবণা কৌতূহলী চোখে তাকিয়ে রইল। পোস্টারটায় কি ছাপানো আছে সেটা দেখার জন্য তরস হইছে না। শীতুল হঠাৎ পাশের জনের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, শ্রবণা, এ হচ্ছে আয়াস। আমার জানের দোস্ত। ফাজলামো করে বললে মায়ের পেটের দোস্ত। শ্রবণা ও শীতুল হেসে উঠল। হাসি থামার পর আয়াস শ্রবণার দিকে তাকিয়ে বলল, হ্যালো। শ্রবণা হেসে বলল, হাই। আপনার সাথে তো আমার কথা হয়েছিল। কিন্তু আমি তো। ডোন্ট ওরি ম্যাম, আমি শীতুলকে কিচ্ছু জানাইনি। শীতুল অবাক হয়ে বলল, কি জানাসনি? বল তো ব্যাপারটা কি? আয়াস শ্রবণাকে বলল, সে কি আপনি শীতুলকে এখনো জানাননি? বাদ দিন না প্লিজ। শীতুল একবার অবাক হয়ে শ্রবণার দিকে তাকাল, আরেকবার আয়াসের দিকে। চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, কি লুকাচ্ছ আমার থেকে? শ্রবণা আয়াসকে ইশারায় বারণ করে দিল। আয়াসের সাথে কথা বলার সময় শ্রবণা বলেছিল শীতুলকে ও ভালোবেসে ফেলেছে। কিন্তু আয়াসকে বলেছিল কথাটা যেন শীতুলকে না জানায়। এটা নিজ মুখেই জানাতে চেয়েছিল। কিন্তু তার আগেই জানতে পারে যে শীতুল অন্য কাউকে ভালোবাসে। এ কারণে শ্রবণা নিজের মনের কথা চেপে গেছে। এখন আয়াসকেও বিষয়টা ভুলে যেতে বলছে। অবশ্য আয়াস নিজেও এটাই চাইছিল মনে মনে। আয়াস শীতুলকে বলল, আরে তেমন কিছু না। আমাকে নক করে তোর সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছিল এই আর কি। শীতুল হেসে বলল, ও আচ্ছা। ফ্রেন্ডশিপ তো এমনিতেই হয়ে গেছে, তাই না শ্রবণা? শ্রবণার বুকের ভেতরটা ফেটে চৌচির হয়ে গেল। আয়াস দুম করে ফ্রেন্ডশিপের কথাটা বলে ফেলল। অবশ্য এই সময়ে কিছু একটা বলে বিষয়টা এড়িয়ে যাওয়াও দরকার ছিল। এই মুহূর্তে চোখের জল আটকানোর জন্য মনে প্রাণে চেষ্টা করছে শ্রবণা। মনে হচ্ছে চোখের জল আটকে রাখার মতো কষ্ট আর কিছুতেই নেই। শীতুল বলল, তো মিস শ্রবণা, কফি আপনি খাওয়াবেন না আমি? শ্রবণা প্রসঙ্গ বদলানোর জন্য বলল, কফি তো ওয়েটার এনে দেবে, যার যার হাত দিয়ে তুলে খেতে হবে। লোকজনের সামনে তুলে খাওয়ানোটা কেমন হয়ে যায় না? হা হা হা। তিনজনেই হেসে উঠল। হাসির ছলে বিষয়টা এড়িয়ে গেল। শ্রবণা অন্যদিকে তাকিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করল। পরিস্থিতি এত নিষ্ঠুর হয় কি করে? কফিসের ভেতরে ঢুকতে ঢুকতে শীতুল শ্রবণাকে বলল, আজকে অনেক গরম পড়েছে তাই না? হ্যাঁ। এই গরমে কফি খাবেন? নো টেনশন, কোল্ড কফি খাওয়াবো। হা হা হা। আপনি সবসময় হাসেন না কেন বলুন তো? হাসলে আপনাকে দেখতে অনেক ভালো লাগে। অন্য সময় কি দেখতে খারাপ লাগে? হা হা হা। শীতুল আজ কারণে অকারণে হো হো করে হাসছে। ওর হাসি দেখে মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে ঠিকই, আবার অচেনা একটা ব্যথা বুকে বেজেই চলেছে। শ্রবণা পোস্টারের দিকে তাকিয়ে বলল, আমাকে একটা দিন না দেখি। কিসের পোস্টার সেটা দেখার জন্য মনটা আকুপাকু করছে। শীতুল হেসে বলল, আকুপাকু? তাহলে তো দেখানো যাবে না। আরও কিছুক্ষণ আকুপাকু করুক।
শ্রবণা ক্ষেপে বলল, আপনি কিন্তু অনেক দুষ্ট। এটা সবাই বলে। তুমি অন্য কিছু বলো। আয়াস এতক্ষণ চুপচাপ ছিল। শ্রবণার কথার ধরন, গলার স্বর সবকিছু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল। মেয়েটা একেবারে হৃদয়ে দাগ কাটছে। একাকী বসে আলাদা করে কথা বলার প্রবল ইচ্ছে মাথাচাড়া দিয়ে উঠছে। শীতুলের হাতে একটা চিমটি দিয়ে বিষয়টার ইঙ্গিত দিল আয়াস। শীতুল আয়াসের দিকে তাকিয়ে বলল, দোস্ত, শ্রবণাকে শ্রদ্ধা কাপুরের মতো লাগে না? আয়াস সুযোগ পেয়ে বলল, শ্রদ্ধা কাপুর কেন হবে? শ্রবণা নিজেই নিজের তুলনা। ওর সাথে কাউকে তুলনা করা মানায় না। শ্রবণার দিকে তাকিয়ে কথাগুলো বলল শীতুল। শেষ কথাটা বলার সময় গলার স্বরটা স্বাভাবিকের চেয়ে কিছুটা বদলে গেছে। শ্রবণা চমকে উঠে আয়াসের দিকে তাকাল। তারপর মাথা নামিয়ে ফেলল সংকোচে। শীতুল ওদেরকে বসিয়ে রেখে কফির অর্ডার দিতে চলে গেল। অর্ডারের অজুহাতে কিছুক্ষণ ওদেরকে একা কথা বলতে দেওয়ার সুযোগ এই আর কি। কিন্তু শ্রবণা আয়াসের সামনে বসেও এদিক সেদিকে তাকাচ্ছে। ওর তৃষ্ণার্ত চোখ দুটো আনমনে শুধু শীতুলকেই খুঁজে চলেছে। শীতুলকে দেখার জন্য, কণ্ঠস্বরটা শোনার জন্য শ্রবণার উথাল পাথাল লাগে। এটা অন্যরকম একটা অস্থিরতা যা কাউকে কখনো বলে বোঝানো সম্ভব না। আয়াস আগে কথা বলা শুরু করল, আচ্ছা মিস শ্রবণা, এখানে কোথায় থাকেন আপনি? শ্রবণা আয়াসের কথার উত্তরে হেসে বলল, এখানে কিভাবে থাকব? এটা তো কফি শপ। এখানে বলতে ঢাকায় কোথায় আছেন? কলাবাগানে। আপনি আবার শীতুলের মায়ের মতো বলবেন না যেন কলাবাগানে কলা পাহারা দেই। হা হা হা। শীতুলের মায়ের সাথে দেখা হয়েছিল? আন্টির মতো মজার মানুষ আমি দ্বিতীয়টি দেখিনি। এখনো ভার্সিটির ফ্রেন্ডদের মতো আচরণ। অথচ ভার্সিটিতে আমার এমন কোনো ফ্রেন্ড ছিল না। পড়াশোনা চলছে? হ্যাঁ। জার্নালিজমে এবার ফাইনালে। বাহ, শক্তিশালী মেয়ে বলতে হবে। সব মেয়েই শক্তিশালী। কারোটা প্রকাশ্য, কারোটা বা লেখায় প্রকাশ পায়। সাংবাদিকতার নেশায় কেন ধরল আপনাকে? আম্মু চাইতেন আমি জার্নালিস্ট বা নিউজ রিপোর্টার হই। গ্রেট। আপনার আম্মুকে দেখার স্বাদ জাগছে। আম্মু নেই, 3 বছর আগে মারা গেছেন। আয়াস অপ্রস্তুত হয়ে বলল, সরি। আরে ব্যাপার না। আপনার বন্ধু কোথায় গেল? কি জানি। ওর মাথায় এখন শুধু ওই মেয়েই ঘুরছে। আল্লাহই জানে কি আছে কপালে। শেষে না পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। আপনার বন্ধুর মতো একটা ছেলেকে রিজেক্ট করেছে কোনো মেয়ে? হা হা। সেই মেয়ের কথা শুনলে তুমি হাসতে হাসতে মরে যাবা। কেন? আয়াস শ্রবণার চোখের দিকে তাকাল। এই প্রশ্নের উত্তর শ্রবণাকে দিতে চায় না ও। কারণ শীতুল একটা ছায়ার পিছনে ছুটছে সেটা শুনলে শ্রবণা শীতুলকে নিজের করে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। কিন্তু এই শ্রবণাকে যে আয়াসের চাই। কি স্নিগ্ধ একটা মুখ, নিবিড় আখি পল্লব। দেখলেই মুখটা দুহাতে ধরতে ইচ্ছে হয় অনেকক্ষণ তাকিয়ে থাকি। শ্রবণা কৌতূহলী চোখে তাকিয়েই আছে। আয়াস ব্যাপারটাকে আড়াল করার জন্য বলল, আসলে মেয়েটা শীতুলকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। বিশ্বাস করতে কষ্ট হয়। থাক না। আর তুমি শীতুলকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করো না। ও এসব শুনলে আঘাত পায়। তবে আমার মনে হয় এবার মেয়েটাকে ও পাবেই। শ্রবণার মেজাজ বিগড়ে গেল। মনের ভেতরে কি যে এলোপাথারি বইতে আরম্ভ করেছে। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, পোস্টারগুলো কিসের? আমার দেখতে ইচ্ছে করছে। কি করবা দেখে? ওগুলা ওর পাগলামি। মেয়েটাকে পাবার জন্য আর কত পাগলামি যে করবে।
শ্রবণার মনটা এবার এতটাই খারাপ হলো যে চাইলেও আর হাসি মুখে বসে থাকতে পারল না। মুখ গোমরা করে অন্যদিকে তাকিয়ে রইল। কফি শপের কাচের দেয়ালের উপর বিশাল মানি প্লান্টের চারা ঝুলছে। চারার পিছনের শিকড়গুলোর দিকে তাকিয়ে রইল শ্রবণা। গাছ হয়ে জন্মালেও বোধহয় ভালো হতো। এই একাকিত্ব আর ভালো লাগে না। জীবনে বেদনা, যন্ত্রণা ছাড়া আর কিছু নেই। একমাত্র মায়ের ভালোবাসায় বড় হয়ে ওঠা, সেই মাও 3 বছর আগে চলে গেছে। বাবা এই বয়সে আবার বিয়ে করেছে। সেই মায়ের সাথে সম্পর্ক ভালো রাখার যথাসাধ্য চেষ্টা করেও লাভ হয় না। মা শ্রবণাকে নিজের মেয়ের মতো ভাবতেই পারেন না। সবসময় একটা পর পর ভাব ধরে কথা বলেন। শ্রবণার জীবনে কখনো কোনো বন্ধু ছিল না, বান্ধবী ছিল না, কাছের কোনো আত্মীয় ছিল না। মনে মনে কল্পনায় কেবল একজনকেই বন্ধু ভেবে ভালোবেসেছে, প্রেমিকের মতো আগলে রেখেছে, স্বপ্ন বুনে নতুন করে বাঁচার আশা দেখেছে। কেবল একটা ডায়েরি ছিল, আর ছিল কিছু স্বপ্ন। এখন ডায়েরি নেই, কল্পনার মানুষটাও নেই। মানুষটা কল্পনা থেকে বাস্তবে এসে দাঁড়িয়েছে, কিন্তু এই মানুষটাও অন্য কারো। ডায়েরিতে কত স্বপ্ন, কত ভালোবাসা যে মিশে আছে সে শুধু শ্রবণাই জানে। ভালোবাসার চেয়ে বড় কিছু থাকলে সেটা দিয়েই আগলে রেখেছিল প্রিয় অসুখটাকে। সেই অসুখটাও বেইমানি করল। এত বছর স্বপ্ন দেখিয়ে আজ বাস্তবে এসে ধরা দিয়েও আপন হল না। আর কত? এই একাকিত্ব কতদিন বয়ে বেড়াতে হবে? শীতুলের হাতের স্পর্শে সম্বিত ফিরে পেল শ্রবণা। চোখে মুখে বিস্ময় ও প্রশ্ন নিয়ে শীতুলের দিকে তাকিয়ে রইল। শীতুল জিজ্ঞেস করল, এভাবে আনমনা হয়ে কি ভাবছিলে? কি দেখছিলে ওদিকে? শ্রবণা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না কিছু না। হঠাৎ মুড অফ হয়ে গেল যে? মুড সুইংয়ের বদভ্যাস আছে। ওহ আচ্ছা। কফি অনেকক্ষণ আগে চলে এসেছে, খাইয়ে দিতে হবে নাকি? হা হা হা। শীতুলের হাসি দেখে স্তম্ভিত শ্রবণা আরও স্তব্ধ হয়ে যাচ্ছে। এত সাবলীলভাবে কি করে কেউ হাসে? সহজ, স্বাভাবিক একটা হাসি, অথচ নির্মল আর সুন্দর। শীতুলের হাসি দেখলে বুকটা মোচড় দিয়ে ওঠে। এই মানুষটা শ্রবণার নয়, এটা ভাবতেও কষ্ট হয়, ভীষণ কষ্ট। শীতুল কফির কাপে চুমুক দিয়ে বলল, তোমার গিটার অনেক ভালো লাগে তাই না? হুম। আজ সন্ধ্যার পর বন্ধুবান্ধবরা মিলে একটা আড্ডা হবে। সাথে গান বাজনাও, তুমি চাইলে জয়েন করতে পারো। শ্রবণা কিছু বলল না। শীতুল আবারও বলল, আসলে তোমার অনেক ভালো লাগবে। আমরা সপ্তাহে একদিন সংসদ ভবনের সামনে বসে গান গাই। সাথে ফুচকা, চটপটি আর পেয়ারা মাখানো। দারুণ মজা হয়। আসবে? শ্রবণা এবারও কিছু বলল না। শীতুল মাথা ঝাঁকিয়ে আরেকবার কফির কাপে চুমুক দিয়ে বলল, আয়াসের সাথে তো পরিচয় হলই। আমার আরও কয়েকটা ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিব। তুমি আসতে চাইলে আমি আর্ন থেকে তোমাকে রিসিভ করতে পারি। শ্রবণা হাসার চেষ্টা করে বলল, কেউ রিসিভ করলে চাইলে আমার আসতে আপত্তি নেই। তবে আমাকে পাত্তা না দেয়া ভাব দেখালে এটাই শেষ আশা। শীতুল হো হো করে হেসে বলল, পাত্তা না দেয়ার প্রশ্ন আসছে কেন হে? আমি কি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে কিছু বলেছি? তারপরও একজন বলবে আমি ভালা না। শ্রবণা এবারও না হেসে পারল না। ওর মুখে হাসি দেখে শীতুল গর্বিত হওয়ার ভঙ্গিতে আয়াসকে বলল, অবশেষে রাজকন্যার মুখের হাসি ফিরিয়ে এনেছি রাজা সাইম, এবার আমায় পুরস্কৃত করুন। আয়াস মানিব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে শীতুলের দিকে এগিয়ে দিয়ে বলল, বেঁচে থাক বাবা। এভাবে আজীবন রাজকন্যার মুখে হাসি ফোটাও, তবে আমারটা না। শীতুল হো হো করে হেসে উঠল। শ্রবণা শেষ কথাটা বুঝতে না পেরে বলল, মানে? আয়াস তড়িঘড়ি করে বলল, না মানে আমার পকেট না খসায় যেন, সেটাই বললাম। হা হা হা।
শ্রবণা এই চালাকিটা কিছুতেই বুঝতে পারল না। আর বুঝবেই বা কি করে? মগজে শীতুল ছাড়া আর কিচ্ছু ঘোরে না। সেখানে শীতুলের অচেনা এক বন্ধু দূর থেকে শ্রবণাকে ভালোবেসে যায়, সেটা শ্রবণার জানার কথা নয়। কফি শেষ করে বাইরে এসে শীতুল রিকশা ডেকে শ্রবণাকে তুলে দিল। বিদায় দিয়ে বলল, সাবধানে এসো হে বন্ধু, সন্ধ্যায় দেখা হবে। আর্নির সামনে ঠিক 7টায় ওয়েট করব। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। মন ভালো হয়েছে? শ্রবণা হাসার চেষ্টা করে বলল, হুম। এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য থ্যাঙ্কস। সন্ধ্যায় আরো ভালো সময় উপহার দিল, শুধু থ্যাঙ্কস দিবে? না, বলুন আর কি চান? এই পোস্টারগুলো এলাকায় লাগিয়ে দিও। হা হা হা। শ্রবণা ক্ষেপে রিকশাওয়ালাকে বলল, মামা আপনি যান। আর আপনার পোস্টার সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। চেতছ কেন ওহে বালিকা? আমার প্রেমিকা বিজ্ঞাপনে অংশগ্রহণ করে, আমাকে কৃতার্থ করো। আপনার প্রেমিকা নিয়েও আমার কোনো আগ্রহ নেই। রিকশা দ্রুত চলতে আরম্ভ করেছে। শেষ মুহূর্তে শ্রবণার এরূপ রাগের কারণ বুঝতে পারল না শীতুল। আর শ্রবণাও বুঝতে পারছে না শীতুলের প্রেমিকার কথা শুনলেই ওর এত রাগ হয় কেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। প্রচণ্ড ভ্যাপসা গরম আর জ্যামকে উপেক্ষা করে আর্নির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে শ্রবণা। শীতুল ওভারব্রিজের ওপর থেকে শ্রবণাকে দেখে কয়েক মুহূর্তের জন্য চমকাল। শ্রবণার পরনে একটা সুতি আসমানি রঙের শাড়ি। শ্যাম্পু করা চুলগুলো পিঠের উপর বিস্তৃত হয়ে আছে। শীতুল ধীরে ধীরে ওর পাশে এসে দাঁড়াতেই শ্রবণা বলল, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। হুম, এই গরমে শাড়ি? শ্রবণা কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, কি অদ্ভুত লোক বাবা। একটা মেয়ে শাড়ি পরেছে, তাকে কেমন দেখাচ্ছে সেটা না বলে উল্টো বলছে এই গরমে শাড়ি। শীতুল ছেলেটা বরাবরই এরকম। সৌন্দর্যের থেকে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর বিষয়টা ওর কাছে বেশি জরুরি। একগাল হেসে বলল, একজন মানুষ তোমাকে কেমন দেখাচ্ছে তার চেয়েও তোমার কমফোর্টের ব্যাপারটা চিন্তা করছে, সেটা কি সামান্য হয়ে গেল? শ্রবণা কোনো উত্তর দিতে পারল না। কিঞ্চিত ভ্রু ভাঁজ করে শীতুলের দিকে একবার তাকাল। শীতুলের গাল, গলা ঘেমে একাকার। কারো চেহারার ঘামও এতটা আকর্ষণ করতে পারে এটা জানা ছিল না শ্রবণার। সে চোখ বড় বড় করে শীতুলের দিকে তাকিয়েই রইল। শীতুল হেসে বলল, না, তোমাকে সুইট লাগছে। ঠিক আজকের সন্ধ্যার মতন। শ্রবণা তৎক্ষণাৎ জবাব দিল, বারে, এই সন্ধ্যা আপনার সুইট মনে হচ্ছে? যা গরম রে বাবা। শীতুল দুষ্টুমি করে বলল, তাহলে ধরে নাও সিস্টেমে তোমাকে হট লাগছে বললাম। শ্রবণা ক্ষেপে চোখ পাকিয়ে শীতুলের দিকে তাকাল। যতটা দুষ্টু ধারণা করেছিল, এখন বোধ হচ্ছে তার চেয়েও বেশি। শীতুল দুষ্টুমি হাসি হেসে বলল, আবার রাগ করো না। আমি কিন্তু জাস্ট ফান করলাম, মানবাধিকার লঙ্ঘন করিনি। শ্রবণা হেসে বলল, ঠিক আছে বাবা, সমস্যা নেই। আন্টি কেমন আছে? দুজন মিলে টুকটাক কথা বলতে বলতে হাঁটতে শুরু করল। শ্রবণা পিছন দিক দিয়ে শাড়ির আঁচল টেনে নিয়ে ধরে রেখেছে। আরেক হাতে মাঝে মাঝে কুচি ধরে সামলিয়ে হাঁটছে। শীতুল বিষয়টা সূক্ষ্মভাবে খেয়াল করলেও শ্রবণাকে বুঝতে দেয়নি। শীতুল ওর কয়েকজন বন্ধুর সাথে শ্রবণার পরিচয় করিয়ে দিল। 5 জন ছেলের সাথে 2 জন মেয়েও আছে। সবার সাথে কুশল বিনিময় করার পর সংসদ ভবনের সামনে ফুটপাতে বসে ফুচকা ও পেয়ারা খাওয়া হল। শীতুলকে আজ অনেক হাস্যোজ্জ্বল দেখাচ্ছে। এতটা উৎফুল্লতার কারণ বুঝতে পারছে না শ্রবণা। বারবার আর চোখে শীতুলের দিকে তাকাচ্ছিল ও। শীতুল যখন কথা বলে, অন্যদিকে তাকিয়ে থেকেও গভীরভাবে ওর কথাগুলো অনুভব করতে থাকে শ্রবণা।
শীতুল আশেপাশে থাকলেই ওর অন্যরকম এক ধরনের অনুভূতি হয়, যার উপস্থিতি টের পেলেও বিষয়টা ব্যাখ্যা করার সাধ্য নেই শ্রবণার। এ এক অদ্ভুত যন্ত্রণাময় অনুভূতি, আবার একই সাথে সমান ভালো লাগাও। সবাই মিলে গান ধরলে শ্রবণা মুগ্ধ হয়ে শুনছিল। আজ বহুদিন পর নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। জীবনে বন্ধুদের অবদান অনেক। বন্ধু ছাড়া সবকিছু থেকেও ফাঁকা ফাঁকা লাগে। এই শহরে এত মানুষ, অথচ একজন কথা বলার মানুষের বড্ড অভাব শ্রবণার। আজকে মনে হচ্ছে, না, কথা বলার জন্য অনেকেই আছে। শীতুলের বন্ধুরা ওর সাথে এত সহজে মিশে যাবে এটা ভাবতেও পারেনি শ্রবণা। আড্ডা ও গান বাজনা চলতেই লাগল। রাত যখন 9:30টার মতন, এলোমেলো বাতাস বইতে শুরু করল। শহরের ভ্যাপসা গরম থেকে খানিকটা স্বস্তি মিলবে এই আশায় সবার মুখে দেখা গেল স্বস্তির হাসি। গানের ফাঁকে আয়াস কয়েকবার শ্রবণার সাথে গল্প জমানোর চেষ্টা করেছিল, কিন্তু পাত্তা পায়নি। শ্রবণা তো গভীর মনোযোগ দিয়ে শুধু শীতুলকেই অনুভব করছে। গান গাইছে শীতুলের বন্ধু পিয়াস। সবাই সাথে সুর মিলাচ্ছিল। কয়েকজন ছেলে মেয়ে দূর থেকে ওদের গান শুনছে। কেউ আবার ওদের পাশে জটলা বেঁধে দাঁড়িয়ে গান শুনছে। শহুরে ছেলেমেয়েরা অবশ্য ফিরেও তাকাচ্ছে না। কে কোথায় বসে গান গাইছে, কে কাকে জড়িয়ে ধরে হাঁটছে, এসব ছোটখাটো বিষয়ে নজর রাখার অভ্যাস শহুরে ছেলে মেয়েদের একেবারেই নেই। সবাই একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে। কিন্তু শীতুলের বন্ধুরাও শহুরে হলেও শ্রবণা এখনও ওদের মাঝে কোনো আলগা ভাবের রেশ দেখেনি। হয়তো বন্ধু বলেই। কি ভাবছ? শ্রবণা চমকে উঠে খেয়াল করল শীতুল ওর পাশে বসে হাঁটুতে হাত রেখে, গালে হাত দিয়ে কেবল ওর দিকেই তাকিয়ে আছে। লজ্জা নামক বস্তুটা যে শ্রবণার মাঝেও আছে সেটা এখন হাড়ে হাড়ে টের পেল ও। নিজেকে আজকে পরিপূর্ণা মনে হচ্ছে। লাজুক হেসে বলল, ভাবছি আজকের সন্ধ্যাটা অনেক সুন্দর। বলেছিলাম না তোমার মতো সুইট। পাত্তাই দাওনি আমার কথায়। চলুন না ওদিকটায় একবার হেঁটে আসি। বাতাসের ঝাপটায় নিশ্চয়ই অনেক বকুল ফুল পড়েছে। যাবেন? এমনিতে বললে যেতাম না। বকুল ফুলের লোভনীয় ঘ্রাণ তো মিস করা যায় না। তাহলে চলুন না প্লিজ। শীতুল উঠে দাঁড়াল। আয়াসকে বলল, দোস্ত চল একটু হেঁটে আসি। শ্রবণা অপ্রস্তুত বোধ করছে। এটা কিছু হলো? আয়াসকে তো সাথে নেয়ার কোনো প্রশ্নই আসে না। শীতুলের সাথে আলাদা করে কিছু সময় কথা বলার মাঝে যে প্রশান্তি আসবে, আয়াস সাথে থাকলে তার সমপরিমাণ বিরক্তি আসবে। দুজনের মাঝখানে একজন তৃতীয় ব্যক্তি কেন? উফ অফ! শ্রবণা কিছু বলতে পারল না। কি বা বলে আটকানো যেতে পারে? শীতুলকে রেখেই হাঁটতে শুরু করল ও। মনেমনে রাগ হচ্ছে। এতক্ষণ বন্ধুদের সাথে বসে আড্ডা দেওয়ার পরেও হয়নি, আবার একজনকে ডেকে নিয়ে হাঁটতে হবে। মনটা যে চায় সারাক্ষণ শুধু শীতুলকেই সামনে বসিয়ে রেখে তাকিয়ে থাকি। শ্রবণার পাশে শীতুল হাঁটছে। শ্রবণা পিছন ফিরে তাকিয়ে আয়াসকে দেখতে না পেয়ে ভীষণ অবাক হল। জানতে চাইল, উনি আসলেন না? না। উর্মি জোর করে ওকে বসিয়ে রাখল। শ্রবণা অট্টহাসি হেসে সামনে আসা চুলগুলো এক ঘটকায় পিছনে পিঠের উপর ছুঁড়ে মেরে হাসতেই লাগল। শীতুল অবাক বিস্ময়ে ওর হাসি দেখছে। মেয়েটা হাসছে কেন এভাবে? শ্রবণা বলল, খুব মজা পেয়েছি। কিন্তু আমি তো মজা দেওয়ার মতো কিছু বলিনি। হা হা হা। তাও পেয়েছি। উর্মি আয়াসকে ছাড়ল না কেন? আয়াস ছাড়া গান জমে না সে কারণে। তুমি কি ভেবেছ উর্মি আয়াসকে পাশে বসিয়ে রাখার জন্য ছাড়েনি? হাউ ফানি ইয়ার! হা হা হা। শ্রবণা মুখ কাচুমাচু করে শীতুলের দিকে তাকাল। আহা, এভাবে কেউ ইনসাল্ট করে নাকি? কি অদ্ভুত ধরনের ফাজিল এই লোকটা। শ্রবণার মুখের হাসি মিলিয়ে গেছে।
শীতুল হাসি থামিয়ে বলল, আজকের সন্ধ্যাটা অসম্ভব ভালো কাটিয়েছি। বহুদিন পর ফ্রেন্ডদের সাথে আড্ডা। এই এক সপ্তাহ আমি একটা অন্যরকম ঘোরের মাঝে ছিলাম। আজ মনে হচ্ছে বাস্তবে ফিরে এসেছি। শ্রবণা কি ভেবে যেন আশার আলো দেখতে পেল। কথাটা আনন্দ পাবার মতো কিছুই না, কিন্তু ওর অদ্ভুত আনন্দ হচ্ছে। হঠাৎ করে প্রশ্ন করেই বসল, আচ্ছা তাহলে আপনি বুঝতে পেরেছেন। যাক বাবা, এখন তাহলে নতুন কিছু ভাবুন। শীতুল ভ্যাবাচেকা খেয়ে বলল, সরি, তুমি কিসের কথা বলছ? শ্রবণা কি বলতে কি বলে ফেলেছে ভেবে লজ্জিত হল। ধেত কি যে করে না মেয়েটা। হেসে বলল, প্রেমিকার ভূতটা মাথা থেকে নেমেছে না? সেটাই বললাম। এবার তাহলে নতুন করে কিছু ভাবুন। শীতুল একটা নিঃশ্বাস ফেলে বলল, ভূত? সে কি আর নামবে? আরও বেশি করে মাথায় চেপে বসেছে। আগে ছিল ঘোর, এখন তাকে বাস্তবে সত্যিকারে পাওয়ার নেশা চেপেছে। যেভাবে হোক তাকে তো। শ্রবণা শীতুলকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ আপনার প্রেম কিংবা প্রেমিকা নিয়ে আমার সামনে কিছু বলবেন না। কেন? সমস্যা কি? তুমি আমার ফ্রেন্ড না? শ্রবণা কি উত্তর দেবে ভেবে না পেয়ে বলে ফেলল, প্রেম ভালোবাসায় আমার অ্যালার্জি আছে। আমি এসব নিতে পারি না। আমার জাস্ট অসহ্য লাগে। দয়া করে এসব আর আমার সামনে বলবেন না। শীতুল একটা বেঞ্চির উপর বসতে বসতে বলল, আচ্ছা বলবো না। তোমরা বোধহয় একটু বেশি আপডেটেড হয়ে গেছ। প্রেমে তোমাদের বিশ্বাস নেই। অথচ আমার প্রেয়সী এখনো সেই পুরনো আমলের প্রেমিকাটিই রয়ে গেছে, যাকে ফিল করে করে আমিও শিখেছি ভালোবাসাটা আসলে কি। শ্রবণার গায়ে বিষের মতো লাগল কথাগুলি। জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে যেন। বলল, কি করে আপনার প্রেমিকা? তা তো জানি না, তবে সুন্দর একটা মন আছে তার। দেখতে নিশ্চয়ই খুব সুন্দর। তাও জানি না। জানব কি করে? আমি তো তাকে দেখিনি। দেখেননি? তাহলে প্রেমে পড়লেন কিভাবে? শুধু কি চেহারা দেখে প্রেম হয় রে পাগলি? তার মনটাকে জেনেছি যে। তার ধ্যান ধারণা, সাধনা, ভালোবাসা সবটা জানি যে। শ্রবণার মেজাজ খারাপ হলেও সামলে রেখেছে। বলল, পরিচয় কি তাহলে ফেসবুকে? নাকি রং নাম্বারে? শীতুল হেসে বলল, সে এক অদ্ভুত কাহিনী। তুমি শুনলে আমাকে পাগল বলবে। অবশ্য মাঝে মাঝে নিজেরই মনে হয় আমি পাগল হয়ে গেছি। প্রত্যেকেই তার জীবদ্দশায় কোনো না কোনো সময় পাগলের ন্যায় আচরণ করে, উক্তিটার প্রমাণ পাচ্ছি। শ্রবণা আর কোনো প্রশ্ন করল না। মন খারাপ হয়ে যায় এসব শুনলে। যাকে নিয়ে এত বছর সাধনা করে এসেছে, আজকে সে বলছে অন্য কারো সাধনার কথা। কি অদ্ভুত সময়। শীতুল বলল, শুনবে আমার প্রেয়সীর গল্প? আমি কিভাবে তার প্রেমে পড়েছি, কেন পড়েছি শুনবে? শ্রবণা শীতুলকে থামিয়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, না, এসবে আমার অ্যালার্জি আছে। ভালো লাগে না এসব প্রেম টেম। প্লিজ। শীতুল আর কিছু বলল না। শ্রবণা মনেমনে কষ্টে ডুবে যাচ্ছে আর বলছে, আমি তোমাকে তোমার প্রেমিকার চেয়েও আরও পুরনো ধাঁচে ভালোবাসি শীতুল। জানি না সে কেমন, কিন্তু আমি তোমাকে নিয়ে অনেকগুলো বছর যাবৎ কল্পনা করে এসেছি। সময় আদৌ অনুকূলে আসবে কিনা আমি জানি না। শুরু থেকেই তোমার আমার মাঝে এক দৃঢ় দূরত্ব বেঁধে দিয়েছে যেন। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস। শ্রবণাকে মন খারাপ করে বসে থাকতে দেখে শীতুল ভাবল, মেয়েদের সহজাত বৈশিষ্ট্যর মধ্যে একটি হচ্ছে কথায় কথায় মন খারাপ করা। শীতুলেরও তো কষ্ট আছে, কই মন খারাপ করে বসে থেকে সময় নষ্ট করার তো কোনো মানে হয় না। এমন সময় বাতাসের ঝাপটা এসে লাগল। ভ্যাপসা গরমের মাঝে এরকম দমকা খাওয়া খুবই দরকার ছিল।
শ্রবণা অভিভূত হয়ে সামনে তাকিয়ে বলল, উফ অবশেষে। হে পবন, তুমি বয়ে যাও বয়ে যাও। আমার প্রিয় শ্রবণার মন ফুরফুরে করে দাও হে দক্ষিণা হাওয়া। শ্রবণা হেসে বলল, কি যে বলেন, আমি তোমার বন্ধু না? মাঝখান থেকে আপনিটা সরিয়ে তুই কিংবা তুমিতে চলে আসো। তুই করে বলতে আমার সংকোচ লাগবে, তাহলে তুমিটাই চলুক। দুজনে মিলে পরিবেশ নিয়ে কথা বলছিল। শীতুল হঠাৎ উঠে গিয়ে বকুল ফুল কুড়িয়ে দুহাত ভরে এনে শ্রবণার সামনে হাঁটু গেড়ে বসল। দুহাতে ফুলগুলো শ্রবণার হাতে তুলে দিয়ে বলল, গ্রহণ করো হে প্রিয়, বকুলের মালা করে গলায় ঝুলিয়ে রেখো আমায়। শুকিয়ে গেলেও ফেলে দিও না যেন, পরম যত্নে হাতে পেঁচিয়ে রেখো। শ্রবণা দুহাতে ফুল নিতে নিতে শীতুলের চোখের দিকে তাকিয়ে রইল। এত কাছ থেকে শীতুলের চোখ দেখে কোথায় যেন টিপটিপ করতে আরম্ভ হয়ে গেছে। শ্রবণা তাকিয়ে থাকতে পারছে না, শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। এই বুঝি দুম করে মাথা ঘুরে পড়ে যাবে। ঘোর ঘোর লাগছে ভীষণ। শীতুল একটা ধাক্কা দিয়ে বলল, এই শ্রবণা। শ্রবণা চমকে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। মাথা চুলকে বলল, সরি শীতুল, সরি সরি। তুমি ঠিক আছো? শীতুল, আই লাভ ইউ। কি? শীতুল আচমকা এমন কথায় বর্ষর ধাক্কা খেয়ে গেল। চোখ মুখে বিস্ময় নিয়ে শ্রবণার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। শ্রবণা চোখ বন্ধ করে বিড়বিড় করছে। দুম করে এই কথা বলে ফেলবে এটা ও নিজেই বুঝতে পারেনি। হঠাৎ এরকম কেন হলো কে জানে। শীতুল শ্রবণার পাশে ধপ করে বসে পড়ল। শ্রবণা এবার মাটিতে বসে শীতুলের মুখের দিকে তাকিয়ে হাত দুটো পরম আবেশে ধরল। তারপর নরম গলায় দ্রুত বলতে লাগল, প্রথম দেখেই আমার মনে হয়েছে তুমি আমার স্বপ্নের রাজকুমার। আমার ভালোবাসার মানুষটা নিয়ে বিশাল বড় ফ্যান্টাসি ছিল, আর সেই মানুষটা যে তুমি। তোমাকে প্রথমবার দেখে আমার মন এটাই বলেছে। আমি বোধহয় তারপর থেকে অসুস্থ হয়ে গেছি। কি কি পাগলামি করে ফেলেছি তুমি তো জানো। এতটুকু বলতে বলতে শ্রবণা হাঁফাতে শুরু করল। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে ওর যেন দম আটকে আসছিল। তাড়াহুড়ো করে বলল, আমি তোমাকেই ভালোবাসি। হ্যাঁ, শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। প্রচণ্ড 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 ভালোবাসি শীতুল। কথাটা বলতে বলতে শীতুলের হাতের উপর মুখ চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। শ্রবণার পুরো শরীর কাঁপছে। শীতুল পুরোপুরি স্তব্ধ। এরকম পরিস্থিতির জন্য সে একটুও প্রস্তুত ছিল না। মাথার ভিতর যেন বনবন করে ঘুরছে। শ্রবণা মুখ তুলে একবার তাকালো, তারপর উঠে শুরু করল একটা ভো দৌড়। কেন যে ছুটছে নিজেও জানে না, ছুটে কোথায় যাচ্ছে তাও জানে না। খামারবাড়ির দিকে ছুটতেই লাগল। শীতুলের মনে হচ্ছিল মেয়েটা একা একা যেতে পারবে না, হয়তো দুম করে উষ্ঠা খেয়ে পড়ে যাবে। তবুও শীতুল উঠতে পারল না। থ মেরে বসে রইল। 14 বন্ধুবান্ধবরা শীতুলকে দেখে নানান প্রশ্ন করতে আরম্ভ করেছে। কিন্তু শীতুল কারো সাথে একটা কথাও না বলে শুধু বলল, আমার কিছু ভালো লাগছে না। আমি বাসায় যাব। সবাই কৌতূহল ভরা চোখে শীতুলকে দেখছিল। ওর মুখ দেখে শ্রবণার কথা জিজ্ঞেস করার সাহস কেউই পেল না। শীতুল আস্তে আস্তে হাঁটা ধরল। হাঁটার সময় আনমনে কি ভাবছিল তা নিজেও বুঝতে পারছে না। এদিকে শ্রবণা খামারবাড়ি পর্যন্ত দৌড়ে এসে রিকশা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ল্যাম্পপোস্টের আলোয় শ্রবণার গালে জল চিকচিক করছিল। মাঝে মাঝে হাত দিয়ে গাল মুছছে মেয়েটা। বাসায় ফিরে শীতুল অনেকক্ষণ শাওয়ারের নিচে বসে রইল। বেরিয়ে এসে রুমের লাইট নিভিয়ে শুয়ে পড়ল বিছানায়। অনেকক্ষণ ঝিম মেরে শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল রাত 1:30টায়।
টেবিল ল্যাম্প জ্বালিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে শ্যামলতার ডায়েরিটা বের করল শীতল। কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে একটা চিঠি বের করে পড়তে আরম্ভ করল। প্রিয় অশোক, আচ্ছা, আমার করা পাগলামিগুলো তোমার কেমন লাগবে? এই ধরো, কখনো রিকশা থেকে নেমে মাঝরাস্তায় দাঁড়িয়ে রাস্তায় জ্যাম সৃষ্টির কারণ হলাম। ট্রাফিক পুলিশ এসে প্রশ্ন করলে তোমাকে ঝাপটে ধরে বলতাম, আমি এই ছেলেটাকে ভালোবাসি আঙ্কেল। পুলিশ ভ্যাবাচেকা খেয়ে আমাদের দুজনকে বেঁধে থানায় পাঠিয়ে দিত। হি হি হি, খুব মজা হতো তাই না? প্রেমের দায় জেলে। না থাক, তোমার আবার জেলে যেতে ভয় লাগত। এরকম পাগলামি করব না, যাও। শুধু ভালোবাসবো, ভালোবাসবো আর ভালোবাসবো। হবে তো? কিরকম করে বাসলে তোমাকে ঘায়েল করা সম্ভব বলো তো? আহা বলো না। চোখে কাজল, কপালে টিপ, লম্বা চুলে কাঠগোলাপ। হবে? আচ্ছা, তোমার কাঠগোলাপ ভালো লাগে? আজ আমার চিঠি লেখায় মন নেই। আজকে ভীষণ একা একা লাগছিল। মাঝে মাঝে নিজেকে এত একা লাগে যেন আমি এই সমাজের বাইরের কেউ। আমার কেন কোনো বন্ধু নেই? আমাকে কেন কেউ ভালোবাসে না? ভালো লাগছে না, কিচ্ছু না। এখানেই শেষ হয়ে গেছে চিঠিটা। খুব সাধারণ অগোছালো একটা চিঠি। চিঠিটা লেখার সময় শ্যামলতার খুব মন খারাপ ছিল, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরকম অগোছালো চিঠি ও খুব কম লিখেছে। পড়তে পড়তে শ্রবণার চেহারাটা ভেসে উঠছিল। শ্যামলতার চিঠিটা যেন শ্রবণারই হাতে লেখা। কেন এরকম হ্যালুসিনেশন হচ্ছে বুঝতে পারছে না শীতল। যতবার চোখ বন্ধ করছে ততবারই শ্রবণার মুখ ভেসে উঠছে। মেয়েটা দুঃখী দুঃখী মুখে বসে আছে। শীতলের ইচ্ছে করছে ওর একাকিত্ব ঘুচিয়ে দিতে, কিন্তু পারছে না। এ কেমন যন্ত্রণা! শীতল নিজের ওয়ালে ঢুকে চিঠির কমেন্টগুলো পড়তে শুরু করল। অনেক শেয়ার হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। এখনো ডায়েরির মালিকের কোনো খোঁজ পাওয়া গেল না। উল্টো মানুষের হাসির পাত্র ভালোমতো হওয়া গেল। একটা বড় নিঃশ্বাস ফেলে ফোনটা পাশে রেখে দিল শীতল। এমন সময় মনে হলো মেসেঞ্জারে নতুন মেসেজ রিকোয়েস্ট এসেছে। একবার চেক করে নেওয়া যাক। একটা মেয়ে আইডি, নাম অন্দ্রিলা আনিতা। মেসেজটা দেখে বর্ষর ধাক্কা খেয়ে গেল শীতল। মেয়েটা লিখেছে, আমরা ডেরি হারে গ্যাকা এমি ডাব্লিউএন কে বকার টেকে টিএম কে নে ভাবছি আমার ডেরি টেএসবি কে আইসিইউ লাইক রক্তম এমি টিএম কে খুব ভালোবাসি পিএলএস টিএমআই আমরা পিএনএ কল ডর এমি টিএম কে খুব ভালোবাসি পিএলএস 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 আমরা এনএমবিআর 01840। নাম্বার দেখে শীতলের বুকের ভেতর টিপটিপ শুরু হয়ে গেল। অবশেষে শ্যামলতাকে পাওয়া গেছে। কিন্তু একটা জিনিস দেখে মনটা খারাপ হয়ে গেছে। শ্যামলতার বাংলা বানানে কোনো ভুল ছিল না, হাতের লেখাও অসাধারণ সুন্দর, আর শব্দেও মাধুর্যতা কিংবা পাগলামি ছিল। এই মেসেজের বানান দেখে ভাষাই বুঝতে কষ্ট হচ্ছে শীতলের। তবুও উত্তেজিত হয়ে তাড়াতাড়ি কল দিল সেই নাম্বারে। ওপাশ থেকে একটা মেয়ে রিসিভ করে বলল, হ্যালো। কণ্ঠ শুনে হতাশ হল শীতল। শ্যামলতার কণ্ঠ মনে মনে যেমন শুনেছিল, এটা মোটেও সেরকম নয়। খটকা লাগলো এসে। তবুও কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কে বলছেন? আপনি কে? এত রাতে মেয়েদেরকে ডিস্টার্ব করে আবার জিজ্ঞেস করছেন কে বলছে? আপনার নাম কি? কুত্তার বাচ্চা আবার নাম জিগাস? পুদনের জন্য কল দিছিস বাইন, শালার ব্যাটা, ফোন রাখো। শীতলের ভয়ানক রাগ হল। নিজেকে সামলে নিয়ে বলল, আমি একটা প্রশ্ন করেছি। নিজের লিমিট ক্রস করে ফেলবেন না আপনি। আপনার মতো বেয়াদব মেয়ে শ্যামলতা কেন, হাজারটা শ্যামলতার গুণ নিয়ে জন্মালেও আমি ভালোবাসতাম না। যত সব। কিসের শ্যামলতা? কে আপনি? আমি শীতল।
আমাকে এই নাম্বারটা দেয়া হয়েছিল মেসেঞ্জারে। মেসেঞ্জারে? হারামির পুতো মাঝরাইতে কল দিয়ে ফালতামো মারস? জুতাইয়া তোর কথা বলার হাউস মেটামু খাড়া। শীতুল প্রচণ্ড রাগে ফোন কেটে দিল। ধেত, মেজাজটাই খারাপ হয়ে গেছে। নিশ্চয় কেউ ইচ্ছেকৃতভাবে এরকমটা করেছে। বন্ধুদের মধ্যে কেউ তো হবেই। এত বড় ফাজলামো করার সাহস কার হবে? ছি, নিজের উপরই রাগ হচ্ছে। ওই নাম্বার থেকে আবারও কল আসলো। শীতুল রাগ সংবরণ করে ফোন রিসিভ করে বলল, হ্যালো। শীতুল। সরি শীতুল। আসলে আমি বুঝতে পারিনি, হঠাৎ ঘুম ভাঙিয়ে এত রাতে কল, তাই ওভার রিয়েক্ট করে ফেলেছি। প্লিজ ফরগিভ মি। শীতুলের ভ্রু কুঁচকাল। একটা মেয়ে কিভাবে এতটা ন্যাকামি মিশিয়ে কথা বলতে পারে এটা জানা ছিল না শীতুলের। কথায় যে পরিমাণ ন্যাকামি মিশে আছে তাতে বদহজম হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এটা যে শ্যামলতা নয় সেটা পুরোপুরি নিশ্চিত শীতুল। তবুও জানতে চাইল, আচ্ছা তোমার নাম কি? অন্দ্রিলা। চিঠিতে কি নাম লিখেছিলে? শীতুল, তুমি কেমন আছো? আমাকে চেনোনি? আমার কণ্ঠ শুনে বুঝতে পারছ না আমিই তোমার সেই? পেরেছি, ভালোভাবেই পেরেছি। তোমার নামটা শুনি। শীতুল, আমি তোমাকে অনেক ভেবেছি। প্রত্যেকদিন তোমাকে নিয়ে ভেবেছি। ওহ আচ্ছা, প্রত্যেকদিন আমাকে নিয়ে ভেবেছেন তাই না? খুব ভালো। তো ডায়েরিটা হারিয়েছিলেন কোথায়? এটা তো ঢাকায় হারিয়েছি। আচ্ছা, ঢাকা থেকে ডায়েরিটা হেঁটে হেঁটে রাঙামাটিতে গিয়েছে তাই না? অ্যাকচুয়ালি আমি রাঙামাটির নীলগিরিতে বেড়াতে গিয়েছিলাম কয়েকদিন আগে। তখন হয়তো হারাতে পারে। আমি রাইট বলতে পারছি না। ঢাকায় এসে ব্যাগে দেখি ডায়েরি নেই। তুমি শিওর এটা তোমার লেখা চিঠি? শিওর হব না? আমি নিজের লেখা চিনব না? আমিই লিখেছি এটা তোমাকে। ওহ আচ্ছা, তাহলে কাল দেখা করো। দেখা করে আমাকে তোমার করে নাও। মেয়েটা খুশিতে লাফাতে শুরু করেছে। শীতুল তাড়াহুড়ো করে ফোন কেটে দিল। এত রাগ হচ্ছে যে সামনে যা দেখছে ভেঙে ফেলতে ইচ্ছে করছে। নীলগিরি নাকি রাঙামাটিতে? এই মেয়েকে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। দেখা হলে বুঝিয়ে দেবে মিথ্যে নিজেকে শ্যামলতা দাবি করার শাস্তি কত কঠিন হতে পারে। এই অপরাধ কোনোভাবেই ক্ষমা করবে না শীতুল। আয়াসের নাম্বার বের করে ওকে কল দিয়ে নিজে থেকেই বলতে লাগল, ঘুমাইছিলি দোস্ত? আমার এত রাগ উঠছে, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। জানিস কি হইছে? একটা মেয়ে মেসেজ দিয়ে নিজেকে আমার প্রেমিকা হিসেবে দাবি করছে। কি ফালতু! ওপাশ থেকে একটা ঘুম জড়ানো মায়াবী কণ্ঠস্বর শোনা গেল, আপনি বোধহয় আয়াসকে ফোন করতে গিয়ে ভুলে আমাকে কল দিয়েছেন। শীতুল চমকে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল সত্যিই শ্রবণাকে কল দিয়ে ফেলেছে। এরকম ভুল হওয়ার তো কথা নেই। হয়তো শ্রবণার কথা অবচেতন মনে ঘুরছিল তাই এমন হয়েছে। শিট! শ্রবণা একটা জোরে নিঃশ্বাস ফেলে চুপ করে রইল। সেই নিঃশ্বাসের শব্দ ছুরির মতো বিঁধল শীতুলের বুকে। কেমন যেন ঘোর লাগতে শুরু করেছে। শীতুল ঘোরের মাঝে বলে ফেলল, তোমার নিঃশ্বাসের শব্দটা অনেক ধারালো। চমকে উঠল শ্রবণা। কল্পনার প্রিয় অসুখ এ কথা ওকে বলেছিল। এই একই কথা শীতুল কিভাবে বলতে পারে? মিল হলে এতটাই হতে হবে যে ডায়ালগ পর্যন্ত শীতুল জানে। অদ্ভুত। চলবে।